তো আমি বলবো যে আমি সাপোজ XYZ কোম্পানিতে এত টাকার জব পেয়ে গেছি, এবার এটা আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, ভাবতে হবে। রিলেশনশিপে আজকালকার দিনে সত্যি কথা বলতে জেনজি টাইমে চলে এসছে কমিটমেন্ট লেস রিলেশনশিপ। উইদাউট কমিটমেন্ট রিলেশনশিপ কী করে হয় আমার তো জানা নেই। রিলেশনশিপ মানেই রেসপন্সিবিলিটি, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে আমাদের ব্রেনটা যেরকম বললাম দিন বা রাত জানেন না, আমি যেটা বিশ্বাস করাচ্ছি সেটাই বিশ্বাস করছি। সেই বিশ্বাসের ওপর কাজ করে আমরা তার সাথে যদি অ্যাকশনটা করতে পারি, আপনাকে তো কেউ আটকাতেই পারবে না আপনার লক্ষ্য থেকে কাজ করতে। তো আমার মনে হয় রিলেশনশিপের নজরিয়াটা এখনকার দিনে খুব দরকার, এই চিন্তাধারাটা বদলানো। আদারওয়াইজ আমাদের সমাজ যেদিকে যাচ্ছে সেখানে যাই না, এই বিয়ে সম্পর্ক রাখা এই জিনিসগুলো কতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এই সাকসেস স্টোরির এপিসোডে আমরা প্রচুর মানুষের সফলতার গল্প শুনি, তবে আমাদের কাছে এমন কিছু মানুষও রয়েছেন যারা নিজেরা সফল হওয়ার পর তারা আগামী প্রজন্ম এবং তাদের আশেপাশের মানুষদেরও সফলতার পথে পথদর্শন করে দেন। আজ আমার সঙ্গে রয়েছেন তেমনই একজন মানুষ, যিনি একাধারে একজন কর্পোরেট প্রফেশনাল, তার পাশাপাশি তিনি ট্যারো কার্ড রিডার, সাথে তিনি মেন্টাল হেলথ কাউন্সিলর এবং ম্যানিফেস্টেশন কোচ। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট মনপ্রীত রয়। ম্যাম, ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ। এই যে এতগুলো জিনিস আপনি একসাথে করেন, একদিকে আপনার চাকরি, তার পাশাপাশি আপনি ট্যারো কার্ড রিডিং করেন, মেন্টাল হেলথ কোচ এবং সাথে ম্যানিফেস্টেশন কোচ, তো প্রত্যেকটা জিনিসেরই একটা করে সেগমেন্ট আছে, আর আপনি সব কিছু একসাথে করছেন। আর সাথে যেটা আপনি বললেন যে আপনি এটার মাধ্যমে সমাজকে হেল্প করতে চান এবং তারাও যাতে আপনি যেভাবে নিজের সফলতা অর্জন করেছেন সেরকম তারাও যাতে সফল হতে পারেন সেই পথে তাদেরকে এগিয়ে দেন। তো এই গল্পটা একটু আপনার থেকে জানতে চাইবো যে আপনি কিভাবে এই জার্নিতে প্রবেশ করলেন। ডেফিনেটলি। তো সবার আগে বলি, এই যে প্রফেশনাল জার্নিটা আমার স্টার্ট হয়েছিল, এটা আজকে স্টার্ট হয়নি, এটা স্টার্ট হয়েছে 2013-এ, যখন আমি ক্লাস 12-এ পড়ি। তো কিছু সিচুয়েশনের জন্য আমার একটা পেপারে ব্যাক লেগে যায়। তো তারপর থেকেই আমি একটু ডিপ্রেশনে যেতে শুরু করি এবং সিচুয়েশনটা ঠিকঠাক হয়নি, কারণ আমি জয়েন্টেও অনেক জায়গায় চান্স পাই, বাট যেহেতু রেজাল্ট ইনকমপ্লিট, তো আমি সেই জায়গায় যেতে পারছিলাম না। তো যখন দেখছি সব বন্ধু বান্ধবরা যাচ্ছে নতুন নতুন কলেজে, নতুন নতুন জায়গায় ভর্তি হচ্ছে, আমি সেখানে বাড়িতে বসে প্রিপারেশন করছি। তো সেই জায়গাটা সত্যি ওই বয়সে একটা মেয়ের জন্য কিন্তু প্রচণ্ড ডিপ্রেসিভ। এবার সেই ক্ষেত্রেই আমার লাইফে তখন আসে আর্ট অফ লিভিং, শ্রী শ্রী রবিশঙ্করজি। ওখান থেকেই আমার একটা স্পিরিচুয়াল পাথ, মেন্টাল জার্নি স্টার্টেড। ওইখানেই আমি বুঝতে পারি যে মেন্টালি আমাদের স্টেবল হওয়া কতটা ইম্পর্টেন্ট। ওখান থেকে আমি অনেক কিছুই শিখেছি, বলতে গেলে আজকে আমার যা কিছু ওখান থেকেই শেখা। এবার সেখান থেকে তখন তো অত বুঝিনি যে লাইফটাকে কী করে গ্রো করব। সেখান থেকেই কলেজে যাওয়া, কলেজ থেকে ধীরে ধীরে যখন প্রফেশনাল দিকে যাই, কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকি, তখন বুঝতে পারি যে লাইফটা এতটা ইজি নয়। তো সেইখান থেকেই আমার ধীরে ধীরে কাউন্সিলিং করা এবং কাউন্সিলিং নিয়ে পড়াশোনা করে, এবং সেখান থেকেই ধীরে ধীরে নতুন ওয়ার্ড আমরা শিখতে পারি যে ম্যানিফেস্টেশন, যেটা কিন্তু আজকে আসেনি, অনেক বছর আগে থেকে বিদেশিরা অনেক কিছু নিয়ে এগুলো নিয়ে কাজ করছে। বাট ওয়েস্ট বেঙ্গলে বা বাংলায় বলতে পারেন এগুলো নিয়ে অত বেশি চর্চা হয় না। লোকে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছে, জানতে পারছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটাকে আমার মনে হলো যে সমাজের কাছে তুলে ধরা দরকার, এবং সেখান থেকে ট্যারো রিডিংটাও ওরকমভাবেই এসেছে, একটা মডার্ন সায়েন্টিফিক ওয়েতে কিভাবে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারি সেই গাইডেন্সটা নিয়েই আমার কাজকর্ম। এই যে সমাজের কথা যেহেতু উঠলো, সেই জায়গা থেকে এই প্রশ্নটা আসে যে আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে মানুষের মধ্যে একাকিত্বের হার কিংবা সেই একাকিত্ব থেকে আত্মহত্যার হার, সেটা কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু এই প্রসেসগুলো কোথাও গিয়ে মানুষকে অনেকটা হিল করে, মেন্টালি তাদেরকে একটা পিস দিতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে মানুষদের হেল্প করেন এই প্রসেসগুলোর থ্রু? ডেফিনেটলি। তো যেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের 3 মিনিটে ডেটা বলছে, 3 মিনিটে আমাদের কয়েক হাজার জেনারেশনের মধ্যে দিয়ে কয়েক হাজার মানুষ আমাদের প্রচণ্ড বেশি তারা হচ্ছে ডিপ্রেসিভ, এবং তারা সুইসাইডিয়াল থটস রাখছে। সেটা কর্পোরেটের দিক থেকে যদি আমি বলি,
কর্পোরেটে অনেক বেশি প্রেশার থাকে, কাজের প্রেশার থাকে, এবং যারা, আমি নিজে যেহেতু কর্পোরেটসে আছি, তো যারা সিনিয়ররা প্রেশার দিচ্ছে জুনিয়রকে, সবসময় যে সিনিয়রদের দোষ সেটা কিন্তু নয়। অনেক সময় হয় সিনিয়রদের উপরে প্রচুর চাপ আছে, কারণ কোম্পানিতে একটা সাইকেলিক সিচুয়েশন তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমরা না প্রফেশনাল আর পার্সোনাল লেভেলটা সবসময় এক করে ফেলি। তো যখন আমরা প্রফেশনালি একটা জায়গায় ঢুকছি বা অফিসে ঢুকছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই পার্সোনাল লাইফটাকে ভুলে গিয়ে প্রফেশনালিজমে ঢুকতে হবে, আর পার্সোনাল লাইফে যখন আমরা যাচ্ছি অফিসের কাজটা অফিসে শেষ করেই যেতে হবে। এবার একটা কথা উঠতে পারে যে এখনকার দিনে তো এক্সট্রা কাজও হয়, বাড়িতে গিয়েও কাজ করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মেন্টাল সেটটা এরকমভাবে তৈরি করতে হবে, এরকম আমাদেরকে জানতে হবে যে আমরা কিসের জন্য চাকরি করছি। লাইফে চাকরিটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু লাইফ মানেই চাকরি নয়। এখনকার দিনে দাঁড়িয়ে এটাই তৈরি হয়েছে, লাইফ মানেই চাকরি। সেই জায়গাটা আমাদের ডিফারেন্স করতে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেডিটেশন করা, হালকা এক্সারসাইজ করা, এইগুলো খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে আমরা সবাই বুঝি যে এখনকার দিনে স্টেটাস দেখানোটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। দামি ফোন কেনা, তারপর হচ্ছে দামি গাড়ি, শো অফ করা, মানে কেনার থেকেও বেশি কখন ফটো তুলে আমরা ক্যামেরাটা সোশ্যাল মিডিয়াতে দেবো সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিনের শেষে আমরা সবাই একা। তো যদি মনে হয় যে এরকম কোনো সিচুয়েশন আসছে, আমার মনে হয় আপনারা আমার কাছেও আসতে পারেন, বা আশেপাশে অনেক কাউন্সিলর আছে তাদের কাছেও হেল্পের জন্য যেতে পারেন, বা তাদের কাছে যেতে যদি ইনিশিয়ালি প্রবলেম হয়, কোনো ভালো বন্ধু, ফ্যামিলি মেম্বার্স, তাদের সাথে কথা বলাটা ভেরি ইম্পর্টেন্ট। এখন কথা বলার লোকের অভাব নেই, কিন্তু কথা শোনার লোকের প্রচুর অভাব আছে। এই যে আপনি বললেন যে এই ধরনের যখন সিচুয়েশন কেউ ফেস করছে বা সে একটা লোনলিনেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তার কারোর সাথে কথা বলা উচিত কিংবা কোনো কাউন্সিলরের হেল্প নেওয়া উচিত। সেই জায়গা থেকে একটা বিষয় চলে আসে যে মানুষ এখনো অবধি এই বিষয়গুলো নিয়ে খুব একটা সচেতন নয়। তারা খুব একটা কমফোর্টেবল হতে পারে না নিজেদের কথা সবার কাছে শেয়ার করতে, এবং তারা যদি কোনো এক্সটার্নাল সোর্স ইউজও করেন, যদি কোনো কাউন্সিলর বা কোনো সাইকোলজিস্টের হেল্প তারা নেন, সেই জায়গা থেকে সেটা ফাইন্যান্সিয়ালি হয়তো সবসময় অ্যাফোর্ড করাটা পসিবল হয় না, কারণ সেটা অনেকটা হাই বাজেটের হয়ে যায়। আর যেই মানুষটা যে কোনো কারণে একটা মেন্টাল পিসের মধ্যে নেই, সে কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় হতেই পারে সে কোনো ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় এতগুলো পয়সা আবার খরচ করে নিজের সেই মেন্টালিটিটাকে চেঞ্জ করার জন্য আবার ব্যয় করা, সেটা হয়তো পসিবল হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে কি করবে মানুষ, কিভাবে তারা এই কাউন্সেলিং বিষয়টাকে বেছে নিতে পারবে? ফার্স্ট অফ অল এই অ্যাওয়ারনেসের কথায় আসি। আমি বিভিন্ন এনজিওতে, বিভিন্ন স্কুল কলেজে আমি এটা শুধু বলে রাখি, ফ্রিতে, যারা এটা দেখছেন অডিয়েন্সরা, তো আমি সেই জায়গায় গিয়ে ফ্রিতে অ্যাওয়ারনেস দিই। শুধু আমার যেই যাতায়াতে যে চার্জটা থাকে সেইটা শুধু আমি ওদের থেকে নিই। আমি গিয়ে ফ্রিতে তাদেরকে অ্যাওয়ারনেস দিই, যাতে এটা আমাদের সমাজে ইয়াং জেনারেশনদের কাছে পৌঁছানো খুব দরকার, যাতে মেন্টাল অ্যাওয়ারনেস থাকে যে কোনো মানুষ যদি শরীর খারাপ হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, সেরকম আমাদের ব্রেনেও কিছু কিছু টার্মিনোলজি কাজ করে, যেখানে কিন্তু আমরা মেন্টালি বা মনের রোগও হতে পারে। এটা আজকালকার দিনে খুব ন্যাচারাল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি অ্যাওয়ারনেসগুলো প্রোভাইড করার চেষ্টা করছি, বা আমার যেই টিম আছে তারাও চেষ্টা করছে সেগুলো করার। আর সেকেন্ডলি যেটা আপনি বললেন, এটা একটা বিগ প্রবলেম আমাদের সোসাইটিতে, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস সেটা, কারণ এখনকার দিনে সেশনগুলো প্রচণ্ড বেশি চার্জেবল। তো আমি তখন বলি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তাদের ব্যাকগ্রাউন্ড জেনে নিই, সেই জায়গায় নমিনাল আমার যেই টাইমের চার্জটা সেইটা নিয়ে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি, যে তারা যাতে এসে একটা রিলিফ, একটা মেন্টাল রিল্যাক্সেশন পায়। কারণ আমি নিজে যেহেতু ওই জায়গাটা দিয়ে একটা টাইমে গো থ্রু করেছি, আমি চাই না আমার আশেপাশে যারা আছে তারা এই জিনিসটা দিয়ে গো থ্রু করুক। তার জন্যই আমার এখানে আসা, এই কাজগুলো করা, অ্যান্ড একটা সোসাইটিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। কারণ ইয়াং জেনারেশন যদি আজকে এইসব ভাবনা ভাবতে শুরু করে, তাহলে আমাদের সমাজটা সত্যি আমরা পিছিয়ে যাব, এগোবো না। আচ্ছা, যেহেতু আপনার কাজের যে পার্টসগুলো রয়েছে তার মধ্যে কাউন্সিলিং ছাড়াও আরও দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে এই ট্যারট কার্ড রিডিং, আর তার পাশাপাশি ম্যানিফেস্টেশনের বিষয়টায় আসবো। তবে তার আগেই ট্যারট কার্ড রিডিং নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, যে আমরা কিন্তু জানি যে এটা একটা প্রসেস, সাইন্টিফিক প্রসেস, যেটা আপনি বললেন, যেটার মাধ্যমে আমরা আমাদের ফিউচার প্রেডিক্ট করতে পারি কিংবা আমরা আমাদের আপকামিং ডেজের ব্যাপারে জানতে পারি।
তো সেই জায়গা থেকে অনেক সময় তো অনেকেই এরকম আসে যারা হয়তো ব্ল্যাঙ্ক আছেন, তাদের খুব একটা সমস্যা নেই, তবে তারা আগ্রহী তাদের ফিউচারের ব্যাপারে জানতে। সেই জায়গায় তারা যদি ফিউচারের ব্যাপারে জানতে এসে তাদের ফিউচারে কোনো একটা খারাপ ঘটনা ঘটতে পারে সেটা জেনে তাদের এই প্রেজেন্ট টাইমটাও তাদের খারাপ হয়ে যায়, কিংবা তারা প্রেজেন্ট টাইমটাতে সেই ফিউচারের কথা ভেবেই নষ্ট করে, তো সেই জায়গায় কিভাবে তাদের মেন্টালিটাকে হেল্প করতে পারে এই ট্যারো কার্ড রিডিং? ট্যারো কার্ড হচ্ছে বেসিক্যালি একটা ভেরি পজিটিভ থিং। এটা হচ্ছে পার্ট অফ অ্যাস্ট্রোলজি, বাট একটু ডিফারেন্ট। এটা একটা মডার্ন সাইকোলজিক্যালি আপনাদের একটা প্রকাশ বলতে পারি, মনের প্রকাশ বলতে পারি। এই কার্ডগুলির থ্রু আমাদের লাইফটাকে একটা দেখার নজরিয়া বদলে দেয়। তো ট্যারো খুব পজিটিভ প্রসপেক্ট। আপনি যেই ট্যারো রিডারের কাছে যাবেন সে কীরকমভাবে বলছে তার উপর ডিপেন্ড করে। এখানে কমিউনিকেশনটা খুব ম্যাটার করে। আমি যেহেতু ট্যারো কোচও, আমি অনেক স্টুডেন্টদেরকে পড়াইও, তো সেই ক্ষেত্রে আমার মেন বক্তব্য থাকে, হতেই পারে একটা ব্ল্যাঙ্ক মাইন্ডসেট নিয়ে জানার আগ্রহ নিয়ে কোনো একজন এলো আমার কাছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদেরকে এরকমভাবেই গাইড করি যে তারা যাতে, যদি কোনো বিপদ আমি দেখতেও পাও তাদের, সেরকমভাবে তাদেরকে আমি বলি যে তোমরা একটা জায়গায় আছো, সেই জায়গা থেকে রিকভার করার জন্য কি কি দরকার বা আসন্ন সময় কেমন যাবে, তাদেরকে ভয় দেখানো নয়, তাদেরকে গাইড করা অ্যাজ এ গাইডার হিসেবে, সেটাই আমার কাজ। তো সেই জায়গায় তাদেরকে একটা রিস্কটাকে মেনটেন করে চলা বা একটা জাস্ট গাইডের মাধ্যমে তাদেরকে একটা ওই বাম্পার যেরকম রাস্তায় থাকে আটকে দেয়, সেরকম আমরা সেই হিসাবে কাজ করি। সেটা পুরোটাই হয় কমিউনিকেশনের দরুন। কমিউনিকেশন, আমি কিভাবে তার সাথে কমিউনিকেট করছি, তার মনে কিভাবে আমি প্রভাব ফেলছি, তার ওপর ডিপেন্ড করছে সে কীভাবে। এই বিষয়টা তো আমরা বুঝতে পারলাম। আশা করছি আমাদের দর্শকরাও এই বিষয়টার ব্যাপারে অনেকটাই বুঝবেন, এবং যেটা আমাদের উদ্দেশ্য মেইনলি সচেতনতা, সেটা মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। তবে আরও একটা মেইন টপিক যেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। এই শব্দটা যেটা আপনি বললেন যে অত্যন্ত পরিচিত একটা শব্দ, অবশ্যই আমি আপনি আমরা সবাই শুনেছি, আমাদের দর্শকরাও এই ওয়ার্ডটা প্রচণ্ডভাবে শুনেছেন, একদম কমন একটা ওয়ার্ড বলা যেতে পারে। তবে এই রাইট প্রসেস অফ ম্যানিফেস্টেশন, এটা হয়তো কারোরই সেই অর্থে জানা নেই। ম্যানিফেস্টেশন আদৌ কি সম্ভব? জীবনে কিভাবে এটাকে আমরা কাজে লাগাতে পারি সেটা যদি একটু বলেন। ম্যানিফেস্টেশন এই কথাটা কিন্তু অনেক দিন আগে থেকে চলে আসছে, কিন্তু আমাদের এই বেঙ্গলে স্পেশালি মানুষ অতটা বেশি ওয়াকিবহল নেই এই ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা নিয়ে। কিন্তু আপনারা দেখবেন বড় বড় প্লেয়ার, সচিন টেন্ডুলকর থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, আরও যারা যারা বড় বড় মানুষ আছেন, যেন টাটা, আম্বানি, তারা প্রত্যেকে দেখবেন নিজেদের লাইফে একটা প্রসপেক্টিভ তৈরি করে, ভিশন তৈরি করে। তো সেরকম ম্যানিফেস্টেশন হচ্ছে ইউনিভার্সের ওপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে। ইউনিভার্স প্রত্যেকেই আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আমরা কিভাবে ট্রেন করছি তার উপর ডিপেন্ড করে হচ্ছে। গুগলের একটা ট্যাগলাইন আছে, जो बोलने से सब होता है। তো এই ট্যাগলাইনটা আমি সব জায়গাতে ইউজ করি, যে সত্যি আমরাও যদি বলে দেখি, সেই বলার ওপর ডিপেন্ড করছে আমরা কতটা নিজেদেরকে তৈরি করতে পারছি। তার জন্য কিছু কিছু এবার প্রসিডিওর দরকার, টেকনিক দরকার। এমনি এমনি তো ম্যানিফেস্টেশন হয়ে যাবে না। আমি আজকে ভাবছি বড় গাড়ি কিনবো, কালকে কিনে নিলাম, সেটা পসিবল না। ম্যানিফেস্টেশনের সবার আগে দরকার হচ্ছে অ্যাকশন। মানে আমি একটা, ধরুন সাপোজ লটারিতে 1 লাখ টাকা জিততে চাই, আমি অলওয়েজ ম্যানিফেস্ট করছি 1 লাখ টাকা জিতবো, কিন্তু লাস্টে গিয়ে আমি দেখছি আমি টিকিটটাই কাটিনি, আমি কি জিততে পারবো না। তো সেরকম অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড, ম্যানিফেস্টেশনে প্রেজেন্ট টেন্সটা খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট টেন্সে গোলটা ক্লিয়ার হওয়া খুব ইম্পর্টেন্ট। যেরকম হচ্ছে, ধরুন আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, জবের পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই জবের মধ্যে কী জব আপনি চাইছেন, কি কোম্পানিতে চাইছেন, কীরকম পজিশন চাইছেন, কীরকম স্যালারি চাইছেন, এই সবকটা ক্লিয়ারিটি থাকা চাই। আমাদের দেশে জেনারেশনরা সব কিছু করতে চায় ঠিকই, কিন্তু সেই জায়গায় অর্ধেক মানুষ বাতিল হয়ে যাচ্ছে, আমাদের কাছে ক্লিয়ারিটি গোল নেই, আর অর্ধেক মানুষ বাতিল হয়ে যাচ্ছে অ্যাকশন নেই বলে। তো সেই সবকটা মিলিয়েই ম্যানিফেস্টেশন তৈরি। আর তার মধ্যে কিছু কিছু টেকনিক আসে, যেরকম খুব পপুলার টেকনিক 369। আপনারা যেটা উইশ চাইছেন সেটা প্রেজেন্ট টেন্সে 3 বার সকালে, 6 বার দুপুরে, 9 বার রাত্রিবেলায় শোয়ার আগে লিখে নিলেন। তো আপনি এটা লিখুন, আর এটা মন থেকে আপনাকে মানতে হবে। এই বিশ্বাস করাটা খুব ইম্পর্টেন্ট। লোকের কাছে এই বিলিফ সিস্টেমটাই নেই। এই বিলিফ সিস্টেমটা যদি আমরা করতে পারি, ম্যানিফেস্টেশন সত্যিই কাজ করে। যে প্রেজেন্ট টেন্স বিষয়টা আপনি বললেন, মানে আমি যদি ফিউচারের জন্য কিছুটা ভাবি, তো সেটা আমাকে প্রেজেন্টে ভাবতে হবে যে আমি এটা পেয়ে গেছি। এক্স্যাক্টলি
এটা আমাদের ভাবতে হয় পেয়ে গেছি। যেমন আমি জবের এক্সাম্পল দিলাম, তো আমি বলবো যে আমি সাপোজ XYZ কোম্পানিতে এত টাকার জব পেয়ে গেছি। এবার এটা আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, ভাবতে হবে, কারণ ব্রেন জানে না যে আমরা এখন দিন না রাত। ব্রেন কিন্তু সেটা জানে না। আপনি যেটা বোঝাবেন সেটাই ব্রেন সেইভাবেই রিয়্যাক্ট করবে, কারণ সেইভাবেই আপনাকে অ্যাকশান নিতে সাহায্য করবে। এইভাবেই ম্যানিফেস্টেশন কিন্তু আমাদের কাজ করে। এটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। এটা এটা গিয়ে বাস্তব জীবনের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে? এটা কানেক্ট হচ্ছে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড আছে আর কনশিয়াস মাইন্ড আছে। কনশিয়াস মাইন্ডে তো এটা হবে না, আমরা বুদ্ধি প্রয়োগ করে থাকি, ম্যাক্সিমাম নেগেটিভিটিটা কাজ লাগে। কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে আমাদের ব্রেনটা যেরকম বললাম দিন বা রাত জানেন না, আমি যেটা বিশ্বাস করাচ্ছি সেটাই বিশ্বাস করছি। সেই বিশ্বাসের ওপর কাজ করে আমরা তার সাথে যদি অ্যাকশনটা করতে পারি, আপনাকে তো কেউ আটকাতেই পারবে না আপনার লক্ষ্য থেকে কাজ করতে। আপনি যখন চারিদিক থেকে দেখবেন, সাপোজ BMW গাড়ি আপনি কিনতে চাইছেন, চারিদিকে আপনি লিখে রাখলেন চিরকুটের মধ্যে, দেখবেন পরীক্ষার আগে অনেক ছেলেমেয়েরা চিরকুটের মধ্যে লিখে রাখে আমি এত টাকা, এত নাম্বার পাবো, এত পার্সেন্টাইল পাবো, বা এই পড়াশোনাগুলো লিখে রাখে, কারণ আপনার ব্রেন ওটাই ভাবছে সারাদিন ধরে। তো সেইভাবে ব্রেনটা যখন কাজ করছে আর সাথে যদি আপনি অ্যাকশন নেন, তো অবভিয়াসলি সেই অ্যাকশনটা তো আপনার প্রেজেন্ট মোমেন্টে গিয়ে কোথাও একটা রিফ্লেক্ট করবে, মানে আপনি আপনার ড্রিমটাকে চুজ করতে পারবেন। এবার আপনি বলতে পারেন টাইম লিমিট কীরকম, এটার তো কোনো টাইম লিমিট হয় না, বাট আপনি যেরকমভাবে চাইছেন তার ওপর ডিপেন্ড করছে, তার উপরে আপনি কতটা এফর্টস দিচ্ছেন তার ওপর ডিপেন্ড করছে সেটা। মানে আপনি যেটা চাইছেন সেটা আপনাকে যখন আপনি ভাবতে শুরু করছেন তখন আপনার প্রেজেন্ট লাইফে আপনি সেই লক্ষ্যটার পথে এগিয়ে যেতে হবে। লক্ষ্যটা অটোমেটিক তৈরি হয়ে যায়। আপনি যখন ওই জিনিসটা ভেবে নিলেন, একবার গোলটা ক্লিয়ার রাখেন, রাস্তাটা অটোমেটিক তৈরি হয়ে যাবে, আপনাকে জাস্ট স্টার্টটা দিতে হবে গাড়িটা। ম্যানিফেস্টেশনের ব্যাপারে তো আমরা বেশ কিছু কথা জানলাম, কিভাবে এটা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা ইউজ করতে পারবো, কি কি প্রসেস রয়েছে সেগুলো আমরা একটু জানলাম। তবে আরও যে আপনার যে স্পেশালাইজেশন যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে কাউন্সিলিং, কর্পোরেট কাউন্সিলিং এবং রিলেশনশিপ কাউন্সিলিং। তো আজকের সময় দাঁড়িয়ে আমরা যেটা বলছিলাম, নতুন প্রজন্ম এবং আপনারও যেটা বক্তব্য যে আপনি নতুন প্রজন্মকে প্রচণ্ডভাবে সাহায্য করতে চান, সেই জায়গা থেকেই কর্পোরেট জটিলতা এবং সম্পর্কের জটিলতা এই দুটো কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। তো সেই জায়গা থেকে যদি আপনি আমাদের দর্শকদের জন্য এই দুটো স্পেসিফিক টপিকের ব্যাপারে কিছু টিপস দেন যে তারা কিভাবে এই দুটো সমস্যাকে মেটাতে পারে। এখনকার দিনে কর্পোরেট ক্রাইসিস যেটা হচ্ছে, বি ইট গভর্নমেন্ট জব, বি ইট প্রাইভেট জব, অনেক সময় আমরা প্রমোশনের জন্য খুব ভেবে থাকি যে প্রমোশন হচ্ছে না, কেন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু টিপস আমরা ফলো করতে পারি, যেরকম আপনার ব্যাগের মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা, এই কয়েকটা জিনিস আপনি যদি আপনার পার্সে রেখে দেন, আপনার যে ম্যানেজার থাকবে, যা অ্যাকচুয়ালি কলিগসরা থাকবে, সেই জায়গায় একটা ভালো একটা সম্পর্ক তৈরি হওয়ার চান্সেস থাকে। অনেক সময় আমরা দেখি মনে হয় কি পার্সিয়ালিটি হচ্ছে আমার সাথে অফিসে, এরকম হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা এনহ্যান্স করবে, কাজ তো আপনাকে করতেই হবে, এটা একটা এনহ্যান্সমেন্ট করবে। সেকেন্ডলি হচ্ছে, অনেক সময় আমরা জব পাচ্ছি না বা অপরচুনিটি পাচ্ছি না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা স্ক্রিনশট প্রোভাইড করছি, সেখানে ওয়ালপেপারে যদি আপনি জবের ওই স্ক্রিনশটটা লাগান, আর আপনি যদি যেই কাজগুলো করছেন সেগুলো অটোমেটিক সাইড বাই সাইড করছেন, যখনই আপনি ফোনটা দেখবেন এটা একটা আপনার ব্রেনের মধ্যে কাজ করবে যে না, আমাকে একটা জব পেতে হবে। অনেক সময় ডিস্ট্রাকশন হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই ওয়ালপেপারটা আপনাকে প্রচণ্ড বেশি হেল্প করবে। তো এই ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি না, এর জন্য আপনাকে কোনো টাকাও খরচা করতে হবে না। তারপর আপনারা যদি কোনো নতুন নিউজ শুনতে চাইছেন বা নতুন কোনো অপরচুনিটি, বা আপনি কিছু রেজাল্টের জন্য ওয়েট করছেন, তো সেখানেও আমি একটা স্ক্রিনশট দিয়েছি গ্রিনারির, তো সেই গ্রিনারি স্ক্রিনশটটা দিয়েও কিন্তু প্রচণ্ড বেশি হেল্প হয়। এগুলো আমি বলছি না, আমার ক্লায়েন্টরা এসেই বলেছে যে তারা এইগুলো থেকে প্রচণ্ড বেশি উপকৃত হয়েছে। তো এইগুলো কর্পোরেট কাউন্সেলিংয়ের জন্য এগুলো আমরা ইউজ করে থাকি, ট্যারো রিডিং হিসেবেও আমরা এগুলো রেমেডিস হিসেবে গাইড করে থাকি। সেকেন্ডলি হচ্ছে রিলেশনশিপের কথা এবার যদি যাই, রিলেশনশিপে আজকালকার দিনে সত্যি কথা বলতে জেনজি টাইমে চলে এসছে কমিটমেন্টলেস রিলেশনশিপ। উইদাউট কমিটমেন্ট রিলেশনশিপ কী করে হয় আমার তো জানা নেই। রিলেশনশিপ মানেই রেসপন্সিবিলিটি, কারণ কখনো এইটা আমাদের মাথায় কখনো আসে না, বা নতুন প্রজন্মের আসে না, মা বাবার সাথে কি ডিভোর্স হয় না,
ভাই বোনের সাথে ঝগড়া হয় ঠিকই, কিন্তু ডিভোর্স হয় না। যখন আমরা জানি একটা রুমে দুটো দরজা আছে, তো আমরা জানি এই দরজাটা বন্ধ হলে আরেকটা রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবো। সেই জায়গাটাতেই প্রশ্ন আমার নতুন প্রজন্মের কাছে, সেই জায়গাটা কেন আমরা তৈরি করছি? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, ব্যাড ম্যারেজ, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এগুলোতে আমি কখনো সাপোর্ট করছি না। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু সব কিছু মানে একটা বাজে কথা বলে দিল বা একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেই জায়গাতেই বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় নট আ গুড সলিউশন। তো সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। রিলেশনশিপের রেমেডিসের বলতে সবার আগে দরকার কমিউনিকেশন। কমিউনিকেশন ছাড়া কিছুই সম্ভব নয়। তারপরেও যদি মনে হচ্ছে হেল্প দরকার হয়, কাউন্সিলিং, থেরাপি এগুলো খুব দরকার। কাপল কাউন্সিলিং, যদি কাপল একটা পার্টনার হয়তো যেতে চাইছে না, আরেকটা পার্টনার খুব আগ্রহী, ওই একটা পার্টনারই আসুক, সে অ্যাটলিস্ট গুড লিসেনার হয়ে তাকে শুনুক, সেইগুলোও অ্যাটলিস্ট করা যেতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে। তো আমার মনে হয় রিলেশনশিপের নজরিয়াটা এখনকার দিনে খুব দরকার, এই চিন্তাধারাটা বদলানো। আদারওয়াইজ আমাদের সমাজ যেদিকে যাচ্ছে সেখানে যাই না, এই বিয়ে সম্পর্ক রাখা এই জিনিসগুলো কতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবারে আপনার বিষয়ে আবার আসি। যেহেতু এগুলোর পাশাপাশি আপনি নিজেও একজন কর্মজীবী নারী, তার পাশাপাশি আপনি এই কাজগুলোকেও করেন এবং সোসাইটির হেল্প করেন সেগুলোর মাধ্যমে। তো আপনার একটা ধারণা, যেটা আপনি কিছুক্ষণ আগে আমার সাথে শেয়ার করছিলেন, যে প্রত্যেকটা মানুষেরই এরকম একটা প্যাশন বা প্রফেশন সবারই থাকে। তো আমরা প্রফেশনটাকে কাজে লাগাতে গিয়ে আমরা প্যাশনটাকে কোথাও গিয়ে ছেড়ে ফেলি। তো সেই প্যাশনটাকে আমরা কিভাবে প্যারালালি ইউজ করতে পারি এবং সেটাকে একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম হিসেবে আমরা এস্টাবলিশ করতে পারি। আর তার পাশাপাশি প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা মানুষেরই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, সেটা প্রচণ্ডভাবে জরুরি। তো এই বিষয়ে আপনি কি উপদেশ দেবেন আমাদের দর্শকদের? সবার আগে বলে থাকি, আমাদের কর্পোরেট জটিলতা ব্যাপারটা যেটা বারবার উঠে আসছে, মানে মানুষ প্রচণ্ড বেশি কর্পোরেটসে গিয়ে আবার সোমবার আবার যেতে হবে অফিসে, এই ব্যাপারটা আমরা দেখি এখনকার জেনারেশনের মধ্যে খুব বেশি আছে। কিন্তু কাজ তো আমাদেরকে করতেই হবে, অপশনলেস। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আফটার 9 to 5 জবের পর এই জটিলতাটা যে আমাকে অফিস করতে হবে, পরের দিন অফিস যেতে হবে, এই ভাবনাটা না ভেবে আমরা আমাদের যেগুলো প্যাশন, হবিও থাকতে পারে, বই পড়া, রিডিং করা, রাইটিং করা, এগুলো অনেক রকম অনেক দিক আছে। যদি কারোর মধ্যে সেই প্যাশনগুলো গ্রো করে, সেগুলো দিয়েও কিন্তু আমরা ইনকাম সোর্স জেনারেট করতে পারি। তাতে কি হয়, একটা ইনকাম সোর্স তো জেনারেট হচ্ছেই, যেটা আমাদের ভালো লাইফস্টাইল লিড করতে তো সাহায্য করছি, প্লাস এই যে একটা চাকরির যে চাপ বা বিজনেসের যে চাপ, এটাও কিন্তু আমরা একটু ভুলে থাকতে পারবো। তো আমাদের দুটোই হচ্ছে, প্রফেশনাল কাজও হয়ে যাচ্ছে, প্যাশনটাকেও ফলো করতে পারছি। কখনো যদি আমার মনে হয় যে এই ফার্স্ট টাইমটাকে, প্রফেশনটাকে স্টপ করে প্যাশনটা নিয়ে এগোবো, সেই রাস্তাটাও কিন্তু খোলা থাকছে। সেকেন্ডলি, মেয়েদের জন্য আমি বলবো স্পেশালি, এখনকার দিনেও আমি দেখি 2025-এ এসেও মেয়েরা পোস্ট করছে যে মেয়েদের বাড়ি হয় না। মেয়েরা থাকে বিয়ের আগে বাবার কাছে, বিয়ের পর থাকে হাজব্যান্ডের কাছে, বিয়ের তারপর ছেলে হলে তার কাছে থাকে, পরে যদি ছেলের বউ না দেখে চলে যায় বৃদ্ধাশ্রম। কিন্তু আজকালকার দিনে কি সত্যি এই জিনিসটা কি সত্যি, আপনার কি মনে হয় যে ওটা কি কার্যকরী? মনে হয় না। কারণ এখনকার দিনে 2025-এ দাঁড়িয়ে আমাদের কাছে প্রচুর ওয়ে আছে। সোশ্যাল মিডিয়া বলুন, তারপর অনেক রকম কাজ আছে, ফ্রিল্যান্সিং কাজ আছে। আমার মনে হয় কোথাও একটা দাঁড়িয়ে প্রত্যেক মেয়ের কিছু করা উচিত। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এটা এখনকার দিনে চয়েস, অপশন নয়। এখনকার দিনে আমাদের এটা করা উচিত, ম্যান্ডেটরি হওয়া উচিত। যেমন একটা ছেলে চাকরি ছাড়া কিন্তু বিয়ে করতে পারবে না। এখনকার দিনে তো কত সার্ভেও হয়ে থাকে, 1 লাখ টাকা চাই না হলে বিয়ে করব না, 2 লাখ টাকা চাই না হলে বিয়ে করব না। কিন্তু আচ্ছা, মেনে নিলাম ছেলেটা 1 লাখ টাকা 2 লাখ টাকা আপনি দাবি করতেই পারেন, আপনার হাজব্যান্ড এত টাকা রোজগার করবে, কিন্তু ওই ছেলেটা আপনাকে কি দেখে ইনভেস্ট করবে 2 লাখ 1 লাখ টাকা? তা আপনাকেও তো সেই জায়গায় কন্ট্রিবিউশন আসতে হবে। এখনও স্টিল আমাদের সমাজে দেখা যায় যে ছেলেরা কিন্তু বিয়ের পর খুব একটা তাদের ক্যারিয়ার নিয়ে এগোতে পারে না। তারা যদি বলে কি আমি একটুখানি পজ নিয়ে আমি MBA করব বা আরও হায়ার স্টাডিজ করব, তারা করতে পারে না ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য। কিন্তু তখন যদি একটা পার্টনার থাকে হেল্প করার জন্য, আমার মনে হয় দুজনেই ভালোভাবে এগোতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্পেশালি মেয়েদের বাবা মাদেরকে বলবো, মেয়েদেরকে এখন আমরা যেইখানে আমরা আছি 2025-এ ইকুয়ালিটি নিয়ে কথা বলি, সবার আগে তো তার মানে ফাইন্যান্সিয়াল ইকুয়ালিটি তো হওয়াটা খুবই প্রয়োজন।
একদম ম্যাম, আমরা অনেক কিছু জানতে পারছি, আমাদের দর্শকরাও অনেক বিষয়ের উপরে মোটিভেট হচ্ছেন এবং টিপস পাচ্ছেন। তবে এবারে আপনার কাজের কথা যদি আমি বলি, তো আপনি এত কিছু একসাথে সামলান, আপনি একটা জব করেন, আপনার নিজের সংসার আছে, তার পাশাপাশি আপনি মানে ট্যারোট কার্ড রিডিং থেকে, কাউন্সিলিং থেকে, সেটা থেকে যেই ইনকামটা জেনারেট করছেন সেটার আবার একটা এনজিওতে ইউজ করছেন, সেগুলো থেকে যা শিখছেন সেগুলো একটা বইয়ে লিখছেন এবং সেটা মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন। তো এত কিছু যখন একসাথে করছেন তখন অনেকেরই কিন্তু অনেক কিছু করার ইচ্ছে থাকে, তবে তারা টাইম ম্যানেজমেন্টটা করতে পারেন না। তো যেহেতু আপনি এত কিছু একসাথে সামলান, আপনি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন? এটা সবারই প্রশ্ন থাকে যে টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের লাইফে। এখনকার দিকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কোচরাই টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর কোর্সও করাচ্ছেন, যেগুলোর চার্জেবিলিটি প্রচুর বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টটা নিজের হাতে। এই একটা জিনিস আপনার কাছেও সেম, আমার কাছেও সেম, যারা বড় বড় রিনাউন্ড পার্সনস আছে তাদের কাছেও সেম। আর আমরা কিভাবে সেটাকে ইউটিলাইজ করছি তার উপর। রিলস দেখে দেখে, এন্ডলেস রিলস দেখে দেখে ওটা ইউটিলাইজ করছি, না থিঙ্কিং করে ভেবে ভেবে আমি ইউটিলাইজ করছি, নাকি স্ট্রেস নিয়ে করছি, সেটা হচ্ছে আমার ওপর আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা যদি লাইফে কিছু কিছু সেগমেন্ট, যেরকম টু ডু লিস্ট আমরা যেরকম বলে থাকি, ওরকম কিছু টু ডু লিস্ট বানাতে পারি। ছোট্ট করে আমি যদি বলি টাইম ম্যানেজমেন্টের কথায়, আমাদের এক বছরে 12টা মাস, 12টা মাসকে ভাঙলে হচ্ছে 6 মাস, 6 মাসকে যদি আমি আবার ভাঙি সেটাকে 3 মাস হচ্ছে, 3 মাসটা 1.5 মাস, এরকমভাবে 1 মাসকে আপনি আবার 4টে সপ্তাহে ভাগ করতে পারেন। ইনিশিয়ালি প্রবলেম হবে সত্যি কথা বলতে, কিন্তু আপনারা যদি একটা টু ডু লিস্ট, যে আপনার প্রত্যেকটা সেকেন্ড কোথায় যাচ্ছে সেটা যদি আপনারা লিখে রাখতে পারেন, এবং এই 3টে ম্যাটার করছে যে আপনি কোনটা কোনটা প্রায়োরিটাইজ করছেন, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, এই 4টে পিলারই আমাদের কাজ করে। এর মধ্যে কোনটাকে আপনি প্রায়োরিটাইজ করতে চাইছেন? আপনি মনে করছেন আমি আমার ক্যারিয়ার আর হেলথটাকে আমি এই মোমেন্টে প্রায়োরিটাইজ করতে চাই, তো ডেইলি বেসিসে আপনাকে এক্সারসাইজ করতে হবে, সাথে একটুখানি মেডিটেশন করতে হবে, 20 মিনিটস মেডিটেশন। ইনিশিয়ালি আপনি 5 থেকে 10 মিনিটসই করুন, সেইটা একটা করা উচিত। আর আপনার ক্যারিয়ারে যে কিছু একটা পড়বো, কিছু একটা টেকনোলজি আপগ্রেড করবো, কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং। এই কর্পোরেটসে বলুন বা এখনকার জেনারেশনে বলুন, এখনকার সময়কালে বলুন, তো সেই জায়গায় দাঁড়িয়ে 3টে জিনিস আমাদেরকে করতেই হবে। তো 3টে জিনিস এভরিডে আপনারা একটা তালিকা বানান, সেই তালিকা অনুযায়ী কাজ করি। যদি ওই 3টে জিনিস না হয়, আমরা প্রত্যেকটা ক্যালেন্ডারকে ক্রস করব। তো এরকম হয়তো 3 দিন আপনার ক্রস হবে, চতুর্থ দিনের দিন আপনার মনে হবে যে না, আমাকে তো এটাকে রাইট করতে হবে। তো ওই যে একটা যে রাইট করার যে ইন্টারেস্ট জাগা, ওটাকেই বলে টাইম ম্যানেজমেন্ট। তারপর ধীরে ধীরে যখন আপনি একটা সপ্তাহ ওই একদম কারেক্টওয়ালা রাইট ট্রিকটা দেবেন, তখনই আপনার মনের মধ্যে একটা বুস্ট হবে যে না, আমি তো অনেক কিছু শিখতে পাচ্ছি। প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু শিখতে হবে, সেটা আপনার কর্পোরেট থেকে হোক, সেটা আপনার নিজস্ব কাজের থেকে হোক। যেমন একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, আমি যেহেতু টেকনিক্যাল লাইনে আছি, একটা সিম্পল ছোট, এটা হয়তো ক্লাস 6-এর বাচ্চাও জানে, গুগল ক্রোম একটা ব্রাউজার। হয়তো আমি বা আপনি জানেন না কি করে ওটা আপডেট করে, আপনি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আপনি জানেন না কি করে আপডেট করে। আপনি হয়তো ওটা শিখলেন আজকে কারোর থেকে যে ওটা আপডেট কিভাবে করতে হয় সেটিংসে গিয়ে। আমার মনে হয় দিনের শেষে ওটাই আপনার জন্য একটা লার্নিং, কিন্তু কারণ নতুন একটা জিনিস শিখলেন। প্রত্যেক দিন আমাদেরকে উঠতে হবে এটাই ভেবে যে আমরা কি শিখছি। প্রত্যেকটা জিনিস শেখা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আর এক্ষুনি আরও একটা বিষয় নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে আপনার বই, যে আপনি যা শেখেন, যেগুলো আপনি নিজে গ্যাদার করছেন, সেগুলো আপনি আবার বইয়ের মাধ্যমে লিখে যাতে বাকিরাও সেগুলো শিখতে পারে তার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। সেই বইগুলোর ব্যাপারে একটু জানতে চাইবো। আমি রিসেন্টলি একটা বই লঞ্চ করেছি। আমি ছোটোবেলা থেকেই লিখতে খুব ভালোবাসি, বাংলায় লিখতাম, কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশের যে জার্নিটা, এটা অনেকটা একটু ডিফিকাল্টি ছিল, কারণ আমি পুরো ক্লাস 12 পর্যন্ত বেঙ্গলি মিডিয়ামে পড়ে আসি। সেই সময় দাঁড়িয়ে কিন্তু ইংলিশ চর্চা, স্পোকেন ইংলিশে ভর্তি হওয়া, ওই ব্যাপারগুলো ছিল না। তো আমি যেহেতু রাজস্থান থেকে বিটেক করি, তো সেই টাইমে 350 জন ছেলের মধ্যে, ছেলে বা মেয়ের মধ্যে হাতে গুনে কয়েকজনই ছিল, 5-6 জনই আমরা ছিলাম বেঙ্গলি মিডিয়ামে পড়তাম। তো সেইখানে দাঁড়িয়ে, যেখানে কনভেন্ট, বড় বড় স্কুল থেকে এসেছে, নামি দামি স্কুল থেকে, সেখানে আমার জন্য তাদের সাথে কম্পিট করাটা একটা চ্যালেঞ্জিং ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা রুলস ফলো করতাম, কারণ আমরা তো বাইরে গিয়ে টিউশন নিতে পারতাম না, যেহেতু ক্যাম্পাসের মধ্যে ছিলাম। আপনারা দেখবেন ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়াতে
প্রচুর না এরকম আপনাদের কাছে লিঙ্ক আসে, আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তো সেই ফর্ম ফিল আপ আমি ব্যাংকে বলুন, বিভিন্ন রকম কলেজে বলুন, বিভিন্ন রকম আরও যা যা নানা রকম জায়গা থেকে সেখানে ফর্ম ফিল আপ করতে, মানে তারা যখন কল করতো আমি জাস্ট তাদের সাথে র্যান্ডামলি ইংলিশে কথা বলতাম। কেন বলতাম, আমি বুঝতে চাইতাম তারা বুঝে অ্যান্সার করছে কিনা, তারা আমার কথাটা বুঝতে পারছে কিনা। তো এটা সত্যি আমাকে রিয়েল টাইমে প্রচুর হেল্প করেছিল। তো সেইখান থেকে ইংলিশে আমার ফার্স্ট বই লঞ্চ, যেটা আপনি অ্যামাজনে পেয়ে যাবেন, অ্যাট্রাকশন আনলকড বলে বইটা। আমি যখন এই জার্নিটাতে আসি, ম্যানিফেস্টেশন কাউন্সেলিং জার্নিতে আসি, আপনারা দেখবেন এই বিষয়টা এখন চলতি বিষয়, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, সবাই এটা নিয়ে কথা বলে, কিন্তু এক্স্যাক্ট কী কী টেকনিক ফলো করা যেতে পারে, কীভাবে একজন বিগিনার লেভেলের লোক কি করে শুরু করবে। আমরা না হয় অ্যাডভান্স লেভেলে চলে গেছি, কিন্তু আমি তো একটা বাচ্চাকে বোঝাই, সে কি করে বুঝবে? সে বলবে আমি ভগবানকে বলবো বা ইউনিভার্সকে বলবো আর হয়ে যাবে, তার তো মাথায় কোনো লজিক আসবে না। এই লজিকগুলোকে কাজে লাগিয়ে আর কিছু কিছু নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে প্রত্যেকটা টেকনিক আমি সেখানে সুন্দর করে লেখার চেষ্টা করেছি। তার মধ্যে প্রচুর টেকনিক মেনশন করা আছে। ওয়াটার ম্যানিফেস্টেশন 369, যেটা আগেও কথা বললাম। হোপোনোপোনো, এটা একটা হাওয়াইন টেকনিক, এটা দেখবেন আজকাল খুব পপুলার হয়েছে। টেকনিকের মধ্যে 4টে সেন্টেন্স আছে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে সেন্টেন্স একটা হিলিং হিসেবে কাজ করে। তো এর মধ্যে যতগুলো বইয়ের মধ্যে টেকনিক আছে সব আপনাই করতে হবে সেটা নয়, যার যেটা সুবিধা। একটা বিগিনিং লেভেলে এই বইটা যদি ফলো করা হয়, 6 মাস আপনি ওই লাইফে এইগুলো ফলো করুন, আপনি নিজের মধ্যে নিজে চেঞ্জেস দেখতে পারবেন। কারণ চেঞ্জেসটা আমাদের হাতে আছে, আমি আপনাকে গাইড করতে পারবো, কিন্তু রিয়েল চেঞ্জেস নিজেই নিজেকে আনতে হবে আমাদের। আমাদের কথার মাধ্যমে আপনি অনেকবার বললেন যে আপনার ক্লায়েন্টদের থেকে আপনি ফিডব্যাক পেয়েছেন যে তারা প্রচণ্ডভাবে উপকৃত হয় ওই ওয়ালপেপারের বিষয় এবং নানান বিষয়। তো আপনি যদি কয়েকটা এক্সাম্পল আমাদের বলেন যে কিভাবে মানুষ আপনার কাছে এসে এই প্রসেসগুলোর মাধ্যমে তারা তাদের লাইফে হেল্প পেয়েছে। মানুষ যখন আমার কাছে আসে তারা অনেকে ডিপ্রেস থাকে, অনেকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফ্যামিলি রিলেশনশিপ, প্রত্যেকটা বিষয়ে আমার কাছে আসে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলি যে একটা প্রেডিকশন মানে হয়ে যায় কি গড লেভেলের লোকে ভাবতে শুরু করে, সেটা একদমই নই। আমি রিলেশনশিপ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আমি সবসময় বলি যে ব্রেকআপ যাদের সাথে হচ্ছে তারা কিন্তু ব্যাক করে যে চলে আসবে তার গ্যারান্টি আমি দিতে পারবো না। বা যারা লোনের ব্যাপারে অনেক সময় আসে, লোন যাদের থাকে অনেক বেশি, তো তারাও আমি বলি কি আমি টাকা পয়সা দিতে পারবো না। তবে হ্যাঁ, তারা যখন আমার সাথে আধ ঘন্টা 1 ঘন্টা যেই সেশনেই থাকে, তারা একটা জিনিস খুব বলে, আমি প্রচণ্ড বেশি পজিটিভ, মানে এক্সট্রা পজিটিভ আমাকে সবাই বলে। তো সেই পজিটিভিটি, পজিটিভ ওয়ার্ডস দিয়ে তাদের মনের মধ্যে একটা প্রভাব তৈরি করা যে না এখন মানে থামলে চলবে না, এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মেন ফিচার, যে আমি যদি থেমে যাই তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। এই উদ্দেশ্যটা নিয়েই আমার এগোনো, কি থেমে গেলে হবে না, অ্যান্ড মানুষ সেটা থেকেই উপকৃত হয়। সেই অ্যাডভাইস আর বাকি তো রেমেডিস কাজ করে। যেরকম কিছু সুইচ ওয়ার্ড আমি বলতে পারি, অনেকে বলে কি নো কন্ট্যাক্ট জোন থাকে রিলেশনশিপের মধ্যে, অনেক সময় কন্ট্যাক্ট করতে পারছে না, তার জন্য একটা ইতালিয়ান সুইচ ওয়ার্ড আছে ডিভাইন টুগেদার। কোনো জিনিস হারিয়ে গেছে, যেটা রিসেন্টলি আমার ক্লায়েন্টের সাথে হয়েছে, একটা জিনিস হারিয়ে গেছে, সে অনেকবার খুঁজেছে পাচ্ছে না, তারপর আমার সাথে কন্ট্যাক্ট করে রে। তো ডিভাইন ফাইন্ড আউট, এই যে ছোট ছোট সুইচ ওয়ার্ড। আর আমাদের রান্নাঘরটাই তো একটা রেমেডির সম্ভার। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি ইউজ করতে পারি, সত্যি আমরা উপকৃত হচ্ছেও লোকজন। তো এইগুলো যদি আমরা ফলো করতে পারি, আমার মনে হয় লোকজন উপকৃত হচ্ছে এবং হবেও, আর তার জন্য তো আমি আছি গাইড করার জন্য। Hi, this is Madhumita, and today I'm recording this video because I want to honestly thank someone from the bottom of my heart. Monpreet ma'am, thanks a lot for all the support and help and motivation that you had provided me so far. ম্যাম আমাকে যা যা বলেছিল রেমেডি, তাতে আমার মানে ভীষণ ভালোভাবে কাজ দিয়েছে, কাজ হচ্ছেও। আর আমি যেভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম সেই সময়, সেখান থেকে আমি পুরোপুরি ম্যামের সাথে কথা বলে আমি সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি। আমি নিজের মধ্যে অনেকটা পজিটিভিটি আনতে পেরেছি। আমি এখন অনেকটা বেটার আছি, ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা অনেকগুলো বিষয়ের ব্যাপারে আজকে কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম।
তবে আপনার কাছে যেসব মানুষরা আসেন তাদের হেল্পের জন্য, আমাদের দর্শকদের মধ্যেও যদি কেউ আপনার কাছে আসতে চান তাহলে তারা কিভাবে আসবেন এবং আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা যদি একটু বলেন। এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, আর এছাড়াও আমি হোয়াটসঅ্যাপে যে বিজনেস হোয়াটসঅ্যাপ থাকে তার মাধ্যমে ডিরেক্ট কন্ট্যাক্টে ডিটেলস দেওয়া থাকে, সেখানের মাধ্যমেও আমার সাথে দর্শক কন্ট্যাক্ট করতে পারে। তো আমাদের টিম তার মধ্যে কানেক্ট করে নেবে, সেইভাবে আমাদের সাথে দর্শক কিন্তু কানেক্ট করতে পারে। তারা এসে স্পেসিফাইড ট্যারো রিডিংয়ের জন্য কথা বলতে পারে, স্পেসিফাই কাউন্সেলিংয়ের জন্য কথা বলতে পারে, যদি মনে হয় কি না কর্পোরেট কাউন্সেলিংয়ের জন্য আসছি সেটাও মেনশন করতে পারে, বা কাপল থেরাপির জন্য সেটাও আলাদা করে মেনশন করতে পারে। অনেকে কম্বাইন নেয় ট্যারো রিডিং প্লাস কাউন্সেলিং, সেটাও নিতে পারে। প্রত্যেকটা বিষয়ে আমি কিন্তু রেমেডি প্রোভাইড করি। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করছি যে আমাদের দর্শকদেরও আমাদের আজকের এই এপিসোডটা যথেষ্ট ভালো লেগেছে এবং তারা অনেক কিছু জানতে পেরেছেন এবং প্রচুর টিপসও পেয়েছেন আপনার থেকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর আপনারাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনাদের পরিচিতদের কাছে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন জিও বাংলায়। ধন্যবাদ।